আরব আমিরাতে লেবার ভিসা ওপেন করা, তারপরে ট্রান্সফার মানে হয়তো এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে যাওয়া, ট্রান্সফার ভিসা চালু করা। এই ৩ টা বিষয় নিয়ে কথা বলছি। তো আপনি যে বিষয়টাকে গুরুত্বপূর্ণ ১ম রাউন্ডে মনে করেন আপনি সেটা নিয়ে ১ম বার কথা বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেটিভির সম্মানিত পরিচালক, উপস্থাপক মাসুদ ভাই সহ আমাদের আলোচক প্যানেলের সদস্যবৃন্দ এবং দর্শক মন্ডলী, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। ইতিপূর্বে মাননীয় প্রধান উপদেষ্টার সফর এবং সম্ভাবনা নিয়ে আমাদের বোন সুলতানা নুসরাত উনি অনেক সুন্দর কথা বলতে চেয়েছেন। হয়তো আরেকটু সময় আমরা শুনতে পেলে আরো অনেকগুলো কথা চলে আসতো। তো আমি প্রথমে একটু ওনার সাথে দু একটি পয়েন্ট অ্যাড করতে চাই। তো সেখানে এই যে আমাদের দীর্ঘদিন থেকে সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার নিয়ে আমরা অনেকটা বিপাকে আছি। এটা কিন্তু ২০১২ সাল থেকে শুরু। আমি যদি একটু সময় নিতে পারি, একটু জি, এক্সপ্লেন করে জি, বলবো। জি সেটি বলুন। হল ২০১২ সালের অগস্ট মাস পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের সকল ধরনের ভিসা ওপেন ছিল। হঠাৎ করে ২০১২ সালের এই অগস্টেই আপনার সব ধরনের ভিসা ওনারা বন্ধ করে দিল। দেওয়ার পরে দীর্ঘ একটা সময়, যেটি ২০১৭ সালের প্রায় শেষ সময় পর্যন্ত এই কোনো ধরনের দ্বিপাক্ষিক কোনো বৈঠক আমাদের তৎকালীন সরকার করেননি। না করাতে উনারাও আপনার এটাতে খুব একটা গুরুত্ব দেননি। আপনারা জানেন এক্সপো 2020 ২০২০ সালে হওয়ার কথা ছিল, কোভিড এর কারণে সেটি ১ বছর পরে ২০২১ সালে অনুষ্ঠিত হয়েছিল। ওই এক্সপোকে কেন্দ্র করে সংযুক্ত আরব আমিরাত ২০১৭ সাল থেকেই ভিজিট ভিসার উপরে একটু সহজ, একটু শিথিল করে নিয়ে আসছিলেন। সেই সুবাদে ২০১৭ সাল থেকে আমাদের এই নাগরিকগণ মানে ভিজিটে এসে প্রথম দিকে এখানে উনারা পার্টনার ভিসায় উনাদের স্ট্যাটাস চেঞ্জ করে ফেলতেন। এটি অনেকটা সহজ ছিল। সংযুক্ত আরব আমিরাতের প্রায় প্রত্যেকটি প্রদেশেই বাংলাদেশিরা যারা ভিজিটে আসবেন উনারা চাইলে ট্রেড লাইসেন্স করে উনারা পার্টনার কিংবা ইনভেস্টর ভিসা নিতে পারতেন। এইভাবে করে আমাদের অসংখ্য শ্রমিক উনারা এভাবে এসে ইনভেস্টর ভিসা স্ট্যাটাস চেঞ্জ করেই কিন্তু উনারা বিভিন্ন পেশায় নিয়োজিত হতেন। তখন হয়েছিল অসংখ্য অসংখ্য মানুষ। আপনার ২০২০ সালে যখন কোভিড মহামারীর প্রেসারে পড়ে অনেক বড় বড় এমপ্লয়ার গুলো তারা কিন্তু অনেক তারা তারা এই কি বলেন ছাঁটাই করেছে অনেক কর্মী তাদের। এবং ২০২০ সালের শেষের দিকে কিংবা ২০২১-এর শুরুর দিকে আবার যখন কোভিড মহামারী থেকে মানুষ পরিত্রাণ পেয়েছে, যখন বিশ্ব আবার খুলে, বিশ্ব দুয়ার ব্যবসা বাণিজ্য যখন আবার ওপেন হওয়া শুরু হয়েছে, তখন কিন্তু এই সংযুক্ত আরব আমিরাত কিছুটা কর্মী সংকটে পড়ে। এবং সেই সুবাদে পুনরায় শুধুমাত্র দুবাই প্রদেশে বাংলাদেশের জন্য সব ধরনের ভিসা ওপেন করে দেওয়া হয়েছিল। শুধুমাত্র দুবাইতে, মানে আপনি জানেন সংযুক্ত আরব আমিরাতে ৭টি প্রদেশ রয়েছে। তো জি, জি। সেক্ষেত্রে দুবাই অনেকাংশে স্বায়ত্তশাসিত টাইপের। আর বাকি ৬টি প্রদেশে আবুধাবি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে সমস্ত রুলস রেগুলেশন দেওয়া হয় ওদেরকে সেগুলোই মানতে হয়। মানে ওদের ওদের আইনগুলো সবসময় হয় কি এক এবং অভিন্ন। আর দুবাইতে কিছুটা ডিফারেন্ট হয়। তো দুবাইতে উনারা আমাদের ভিসা কিন্তু ওপেন করে দিয়েছিলেন ২০২০ সালের শেষের দিকে। এবং ২১-২২ মাশাআল্লাহ অনেক শ্রমিক আমাদের এখানে আসছেন। এবং তারা দুবাইতে এসে আবার একই সাথে কি হয়েছে, অন্য প্রদেশগুলোতে কিন্তু ওই যে এই ট্রান্সফার সিস্টেমটা চালু করে দেওয়া হয়েছিল। এখন ট্রান্সফারটা কিন্তু উনার যদি আগে অন্য কোনো কোম্পানিতে রেসিডেন্সি থাকছে, উনিও ট্রান্সফার হয়ে অন্য প্রদেশে যেতে পেরেছেন। অথবা যারা ভিজিট ভিসা এসেছে তারাও কিন্তু স্ট্যাটাস চেঞ্জ করে আবুধাবি, আজমান, শারজা, উমুল কেন, রাসেল খাইমা, ফজেইরা যে কোনো প্রদেশে কিন্তু ওনারা ওনাদের স্ট্যাটাস চেঞ্জ করতে পেরেছেন। তো এই ক্ষেত্রে এসে আমাদের এই সমস্যাটা কোথায়, আমাদের দায়টা কোথায়, কোথায় আমাদের দায় তৈরি হয়েছিল, সেটা হলো আপু একটু আগে বলেছেন ভিসা অ্যাটেস্টেশনের যে বিষয়টা। এখানে আমাদের এই কিছু, আমি একটু অসুন্দর শব্দই বলতে হয়, সেটি হলো আমাদের কিছু দালাল, তারা জি। নাম সর্বস্ব কিছু ট্রেড লাইসেন্স করে সেগুলোতে লেবার অ্যাপ্রুভাল নিয়ে তারা ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় ভিসা বিক্রয় করেছেন।
এবং এভাবে তাদের কাছে কোনো ধরনের কর্মসংস্থানের ব্যবস্থা নেই, তাদের ব্যবসা প্রতিষ্ঠানের কোনো হদিস নেই, কোনো কিছু না, শুধুমাত্র একটা ট্রেড লাইসেন্স করছেন তারা। বিভিন্নভাবে কোটা পারমিশন নিয়ে তারা কি করলেন, আপনার ভিসা বিক্রয় করে এই লোকগুলোকে এনে রাস্তায় ছেড়ে দিয়েছেন। এখন আসেন ভিসা অ্যাটেস্টেশনের বিষয়টা আমরা এটার সাথে কেন অ্যাড করব। সেটি হলো কনসুলেট, কনসুলেট থেকে প্রত্যেকটা ভিসা অ্যাটেস্টেশন করতে হয়। এখন এই ক্ষেত্রে দেখা যায় কি 75 দিরহাম ওনাদের অ্যাটেস্টেশন ফিস। একজন রিয়েল ব্যবসায়ী, আমি জানি এই শব্দটি নিয়ে আবার হয়তো কেউ সমালোচনাও করবেন, একজন রিয়েল ব্যবসায়ী যখন কনসুলেটে একটা ভিসা অ্যাটেস্টেশন করতে নিয়ে যান, তখন তাকে আপনি বিশ্বাস করেন অসংখ্য প্রশ্নের সম্মুখীন হতে হয়, অসংখ্য হয়রানির শিকার হতে হয়। আর যখন এই যে ফটকাবাজ দালালরা যখন একই সাথে 20টা 30টা 50টা ভিসা নিয়ে যায়, ওদেরগুলো কিন্তু অনায়াসে খুব সহজে হয়ে যায় অ্যাটেস্টেশন। তাদের তখন উচিত ছিল যে ভাই তুমি যে 50টা ভিসা অ্যাটেস্টেশন করছো, তোমার কর্মসংস্থান কোথায়, তোমার লেবার কন্ট্রাক্ট কোথায়, তোমার লেবার অ্যাকোমোডেশন কোথায়, তুমি ওদেরকে তোমার ডব্লিউপিএস রিপোর্ট, আপনি জানেন এদেশে গভর্নমেন্ট কিন্তু আপনার প্রতি মাসে ওয়েজেস প্রোটেকশন সিস্টেমের মাধ্যমে যদি স্যালারি গুলো আপনার ব্যাংকের ট্রান্সফার না করা হয়, তাহলে কিন্তু 1 মাস পরেই আপনার কোম্পানিটা ব্লক করে দেয়। তো ওনারা এই বিষয়গুলো কিন্তু ওনাদের নামে মাত্র আইনের মধ্যে এগুলো আছে, কিন্তু এই দালালদের ক্ষেত্রে কিন্তু এগুলো প্রযোজ্য নয়। এই সমস্যাগুলোর কারণেই মূলত 2022 সালে যখন আমার মনে হয় এই 22-এর শুরুর দিকে, 22-এর ফেব্রুয়ারি কি মার্চে, ওনারা যখন দেখলেন যে না অসংখ্য শ্রমিক তাদের কাছে আসলে কর্মসংস্থান নেই, তারা এখানে চলে এসেছে বেশিরভাগ বাংলাদেশে। তারা অনেকে আবার লেবার কোর্টে গিয়ে আপিল করেছে, অনেকে রাস্তাঘাটে ঘুমাইছে, অনেকের খাবার টাকা নেই, অনেকে ভিক্ষা করেছে, অনেকে রাস্তাঘাটে আপনার কি বলেন ওই যে কারো অনুমোদন ছাড়া যে সমস্ত কাজগুলো রয়েছে এসবের কাজ করেছে। এগুলো ওনাদের চোখে পড়ে না। আবার আমাদের আবার এক ধরনের সোশ্যাল মিডিয়া সাংবাদিক রয়েছে, ওনারা কিন্তু আবার আমাদের দুষ্টুমি গুলোকে আবার 10 গুণ করে, বুঝছেন, 10 গুণ বাড়িয়ে আবার আমাদের বিরুদ্ধে। ওনারা এটা কখনোই চিন্তা করে না যে এগুলো আসলে আমাদের দেশের ইমেজের সাথে এটা সম্পৃক্ত। এগুলো কথাগুলো চিন্তা না করে ওনারা বলে যে কোথাও, যেমন এক্সাম্পল, আমাদের একজন সাংবাদিক লিখেছেন দুবাইতে একটা পার্কের নাম লিখেছেন, যে ওই পার্কে উনি রাতের 3টা বাজে গিয়ে দেখেছেন কয়েকশো কর্মী নাকি সেখানে ঘুমিয়ে আছেন। আমি বিশ্বাস করেন ঘটনার সত্যতা প্রমাণের জন্য পরদিন রাতে কিন্তু আমি সেখানে গিয়েছি, আপনি বিশ্বাস করেন একজন মানুষকে সেখানে ঘুমাতে দেখিনি। কারণ পার্কে এদেশে এটা তো বিদেশে আপনারা বাহিরে জি, জি। থাকেন, না, না, পার্কে আমি রাতের তো বেলায় গিয়ে মানুষ, আসছি। দুবাইও তো গিয়ে আসলাম কিছু জি, তো বাংলাদেশ যাওয়ার পার্কে তো সময়। রাতের বেলা মানুষ আড্ডা দেয়, ঠিক না? অনেক সময় ধরেন পরিবেশ ভালো পেলে মানুষ ওখানে ঘুমায়, অথবা আপনার সোফা ওই যে চেয়ার গুলো আছে চেয়ার ওখানে আছে, বসে। চেয়ার আছে। জি এটা জি জি মজা জি, করতে যা, কিছু খাবার মজা নিয়ে করছে, জি যা। জি জি জি, এরকম করছে। জি, জি, জি। তো উনারা হ্যাঁ। কিন্তু এইভাবে কিন্তু ওই ইমেজ সংকট আমাদের তৈরি করার, ওনারা তো বুঝে না, দেখেন ওনারা এইভাবে নিউজ গুলো প্রচার করে দেয়। তো এক কামাল ভাই, পর্যায়ে কিন্তু আপনার কাছে আসবো আমরা। আমরা একটু একটু আপনারা দিয়ে ফিনিশ করব অনুষ্ঠানটা। আমি একটু কামাল ভাইকে এড করছি। কামাল ভাইকে রেফার করছি অনেকগুলা কথাতে। আপনি বাংলাদেশ বিজনেস ফোরামের প্রেসিডেন্ট। তো এই হিসাবে কামাল ভাই একটু আপনি যদি ফিনিশ করেন এই পর্বে আপনার বক্তব্যটা। ধন্যবাদ মাসুক ভাই। আমি একটু আগে স্ক্রিনে একটা প্রশ্ন দেখেছি, আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন সংযুক্ত আরব আমিরাতে ভিসা ট্রান্সফার মানে হলো মোবারক হোসেন অনিক। জি, জি। এটাই। ট্রান্সফার মানে হলো কি এক কোম্পানি থেকে ক্যান্সেল করে অন্য কোম্পানিতে নতুন করে ভিসা করা, এটা কি ট্রান্সফার বলা হয় এখানে। তো এটি আসলে এই মুহূর্তে বন্ধ, সমগ্র আরব আমিরাতে বন্ধ। শুধুমাত্র দুবাইয়ে ওই যে স্কিল্ড, এবং স্কিল্ড বলতে শুধুমাত্র ম্যানেজারিয়াল, মানে যেটি ইউনিভার্সিটি ডিগ্রি অ্যান্ড অ্যাবভ এর উপরে যাদের সার্টিফিকেট রয়েছে, শুধুমাত্র তারাই দুবাইয়ে অন্য কোম্পানিতে ভিসা করতে পারবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রশ্নকর্তাকে। আর বিষয় হলো আমরা কিন্তু এই শ্রমিক এবং ব্যবসায়ী দুটো পক্ষই ক্ষতিগ্রস্ত এই সমস্যা বা এই সমস্যার প্রেক্ষিতে, যেটি আমাদের বোন এক্সপ্লেন করতে চেয়েছেন। আমি আর এটাতেও লং করছি না। এখন সমাধান কোথায়? হ্যাঁ, আমরা কিভাবে সমাধান করতে পারি? মাননীয় প্রধান উপদেষ্টা ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে এখানে অংশগ্রহণ করেছেন, এবং উনি এক এক ওয়ার্কিং ডেজ এখানে অবস্থান করেছিলেন। এবং সেই দিন সারাদিন আমি যতটুকু খেয়াল করেছি, শুধুমাত্র এই সরকার মানে ওই যে সামিটের প্রোগ্রামগুলোর বাহিরে আমার মনে হয় দ্বিপাক্ষিক উনি কোনো প্রোগ্রাম করার সুযোগ পাননি, অথবা শিডিউলে ছিল না। তো আমি মনে করি এখন এই সমস্যা থেকে পরিত্রাণের জন্য আমাদেরকে যে কাজগুলো করা দরকার, সেক্ষেত্রে এই সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে, সবচেয়ে মানে আমি প্রায়োরিটি হবে
যদি আমাদের মানে রাষ্ট্রপ্রধানদের সাথে দ্বিপাক্ষিক একটা মিটিং করা যায়, একটা বৈঠক করা যায়, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা, সংযুক্ত আরব আমিরাতের মাননীয় রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রীর সাথে যদি উনি একটি বৈঠক করেন, সেক্ষেত্রে আমাদের বোন অথবা কেউ একজন বলেছিলেন যে মানে উনি সাথে এক্সপার্ট নিয়ে আসবেন, অথবা সংযুক্ত আরব আমিরাতে আমাদের যারা এক্সপার্ট রয়েছে তাদেরকে সঙ্গে রাখবেন। যেমন আমি বিনয়ের সহিত উনার একটা বক্তব্যের আমি প্রতিবাদ করেছি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার, সেটি আমি সোশ্যাল মিডিয়া আমি লিখেছিলাম। উনারা নাকি বলেছেন যে এই কাজের মেয়ে ডাক্তারের ভিসায় নাকি এখানে চলে এসেছেন। মাসুদ ভাই, বিলিভ মি, এটা মোটেও সম্ভব না, এটা সম্ভব নাই। এখন উনাকে যদি সত্যি দেশের গভর্নমেন্ট থেকে যদি এই তথ্যটা দিয়ে থাকে, আর উনার সাথে যদি একজন এক্সপার্ট থাকতেন, তাহলে অবশ্যই এটা উনি বুঝিয়ে বলতে পারতেন যে এটা মোটেও সম্ভব না। আমি অনেক লম্বা সময় লাগবে এজন্য এক্সপ্লেইন করতেছি না, আপনারা জি যারা জি আছেন অবশ্যই যে জানেন। টু দা পয়েন্ট জি কথা জি জি, এটা এটা মোটেও সম্ভব না। আচ্ছা, তারপরে হলো যে এই যে অভিযোগগুলো আমাদের, এই অভিযোগগুলোর ক্ষেত্রেও তো আমরা বলতে পারি যে ঠিক আছে, সনদ জালিয়াতির যে কথাটা এখানে এসেছে, সনদ জালিয়াতি শুরু হলো তো ভিসা বন্ধ হওয়ার পরে। আমার ভিসা তো বন্ধ হলো আগেই। ভিসা বন্ধ হওয়ার পরে যখন শুধুমাত্র ম্যানেজার টাইপের যে কিছু ভিসা, স্কিল না, স্কিল বলতে আমরা কি বুঝি, যারা ট্রেন্ড, ওয়েল ট্রেন্ড, যাদের ওয়েল এক্সপেরিয়েন্সড, ঠিক না, এই টাইপের কোনো ভিসা কিন্তু ওনারা দিচ্ছেন না। ওনারা শুধুমাত্র মানে হায়ার এডুকেটেড দিচ্ছেন। হ্যাঁ, মানে স্কিলড এর তিনটা টাইপস এর একটা টাইপস এর ভিসা ওনারা দিচ্ছেন, তাও সব ধরনের ভিসা বন্ধ হওয়ার পরে। তো সুতরাং সনদ জালিয়াতির বিষয়টা তো পরে আসছে, আমাদের ভিসা তো বন্ধ হয়েছে আগে। আমাদের সবচাইতে হলো যে নর্মাল স্কিল্ড এবং আনস্কিল্ড, এই দুই ধরনের ভিসা আমাদের কিন্তু ওপেন হওয়া দরকার। এবং যদি প্রধান উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী পর্যায়ের বৈঠক যদি সম্ভব নাও হয়, তাহলে অন্তত পররাষ্ট্র মন্ত্রী টাইপের এই টাইপের বৈঠকের জন্য করা যেতে পারে। অথবা আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যিনি এখন দায়িত্বে আছেন, আমি মোটেও মনে করি না উনি অযোগ্য। আমি আমি মনে করি উনি আইন শিখিয়েছেন দীর্ঘদিন, বছরের পর বছর ধরে। তো এদেশের এই শ্রম আইন সম্পর্কে যদি ওনার ধারণা কমও থাকে, উনি এটা নিয়ে স্টাডি করতে ওনার খুব একটা সময় লাগবে বলে আমি মনে করি না। এবং ওনার পিএস সহ ওনার আশেপাশে যারা মানে সচিব যারা রয়েছেন, তারাও আমি মনে করি কিন্তু এক্সপার্ট। এখানে আমাদের কনসুলেট এবং এম্বাসিতে যারা রয়েছেন তারাও কিন্তু এক্সপার্ট, যদিও তারা আন্তরিকভাবে কাজ করেন না। তারা অনেকাংশে সন্দেহ রয়েছে যে তারা আসলে চান কিনা দেশের উন্নত হোক এবং দেশের এই এই সমস্ত সমস্যাগুলো সমাধান হোক। তো এই টাইপের যদি কাজগুলো যদি করা যায়, আমি মনে করি মোটামুটি সম্ভব। কারণ মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বিশ্বব্যাপী যে সুনাম রয়েছে, যে উনার পরিচিতি রয়েছে, সে জায়গায় উনি যদি একটা রিকোয়েস্ট উনাদেরকে করেন যে ঠিক আছে আপনারা আমাদেরকে আরেকবার সুযোগ দেন, আমাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো আমরা চেষ্টা করব আপনাদেরকে মানে অন্তত শুনতে, এবং ওই টাইপের আমরা ইনশাল্লাহ নেক্সট এই টাইপের অভিযোগ আমরা আশা করব যে আসবে না, ওই টাইপের পদক্ষেপ আমরা গ্রহণ করব। আমি মনে করি এমন হলে ওনারা ওনার কথা শুনবেন এবং আমাদেরকে অন্তত এই কিছু কন্ডিশন দিয়ে হলেও আমাদের ভিসাটা ওনারা খুলে দেবেন। আপনি আশ্চর্যজনক হলে সত্য, কিন্তু 2012 সাল থেকে 2024 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে সকল ধরনের ভিসা বন্ধ ছিল, কিন্তু ফ্যামিলি মেম্বারদের ভিসা কিন্তু ওপেন ছিল। আর 2024 সালের শেষে কিন্তু এই ভিসাটাও বন্ধ করে দেওয়া হয়েছে। দেখেন অনেক, তার মানে ইচ্ছে করলে আমি আমার ফ্যামিলি এনে থাকতে পারবো না এখন না 24 না সাল না থেকে না এটা না বন্ধ করে না দিচ্ছে। না না না, যারা অলরেডি আছে তারা আছে রে, তারা থাকবেন, কিন্তু নতুন করে, নতুন করে জি সুযোগ জি, নাই। না না, সুযোগ নাই, এই মুহূর্তে সুযোগ নাই। তো এই টাইপের আপনার যে সমস্যাগুলো আমি চাই, আমি মনে করি যদি এরকম রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে যদি পদক্ষেপ নেওয়া হয়, আমি মনে করি কিছুটা মানে সম্ভব হবে। আর পাশাপাশি আমাদের এই দালালদেরকে, আমি আবারও এই টাইপের শব্দটা হ্যাঁ, ব্যবহার করলাম, উনাদের বিরুদ্ধেও কিন্তু আমাদের এই কনসুলেট এম্বাসি চাইলে কিন্তু পদক্ষেপ নিতে পারেন। এবং এরা কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় সোশ্যাল মিডিয়ায় তারা বিজ্ঞাপন দিয়ে বেচা বিক্রি করে এবং মানে মিথ্যা তথ্য দেয়। ইভেন এখন আজকে বাংলাদেশ থেকে আমার এক বড় ভাই এখানে থাকতেন, উনি এখন দেশে আছেন, উনি আমাকে 10টা ভিসার কপি পাঠিয়েছেন, বললো যে ভাই দুবাইতে তো ভিসা হচ্ছে আর আপনারা আমাদেরকে সঠিক তথ্য দিচ্ছেন না, দেখেন আমার কাছে 10টা ভিসা আসলো। তো আমি দেখলাম যে সবগুলো আসলে ফটোশপ করা, বুঝছেন। এখানে ওই যে দুবাইতে ইনসেট কান্ট্রি যে হাই স্কিল যে ভিসাগুলো হচ্ছে, ওই ভিসাগুলোকে কিছুটা ফটোশপ করে দেশে পাঠিয়ে দেবো, বলতে হ্যাঁ ভিসা হচ্ছে এই টাইপের। তো এদের দৌরাত্ম্য একদম মানে শক্ত
শক্তভাবে বন্ধ করতে হবে এবং আমাদের মিডিয়ার যে কর্মীরা, মিডিয়ার কর্মীদেরকে সচেতন থাকতে হবে, তারা যাতে করে মানে এমন তথ্য সম্প্রচার না করেন যে তথ্যগুলো আমাদের পক্ষে না গিয়ে আমাদের আমাদের বিপক্ষেই আসবে। হ্যাঁ, মানে হতে পারে না মানে না বুঝে এরকম তথ্য প্রকাশ না করা, যেটা না করা। রিয়েলি আমাদের নিজের পায়ে কুড়াল মারছি। কুড়াল মারছে। জি, জি। জি, জি। এবং এটা ছাড়াও আমাদের আরেকটা ঘাটতি রয়েছে, চরম ঘাটতি। সেটি হলো যে এখানে ইন্টারন্যাশনাল যে মিডিয়া গুলো, নিউজ পেপার, প্রিন্ট এবং ইলেকট্রনিক্সে, তো আসলে ইলেকট্রনিক্স মিডিয়া তো এখন খুব একটা মানুষ খুব একটা দেখে না। বিশেষ হুম। করে এখন অনলাইন কেন্দ্রিক মিডিয়া এবং সোশ্যাল প্রিন্ট সোশ্যাল মিডিয়া। মিডিয়াতে এখন জি, জি, মানুষ সোশ্যাল মিডিয়া এবং হ্যাঁ, এই তো ইন্টারন্যাশনাল মিডিয়া গুলোতে কিন্তু আমাদের কোনো জনশক্তি নাই বললেই চলে একদম। এবং সেক্ষেত্রে কিন্তু দেখেন এগুলোতে একজন ব্যক্তি চাইলে কিন্তু এখানে আমরা যারা এখানে আসি বিভিন্ন প্রফেশনে আছি, আমাদের মধ্যে অনেক কোয়ালিফাইড, আমাদের প্রকৌশলীরা আছেন, আমাদের ডাক্তাররা আছেন, আমাদের অনেক বুদ্ধিজীবীরা, প্রফেসররা আছেন এখানে। তো নিজেদের প্রফেশনালিজমের কারণে কিন্তু কেউ আসলে এই টাইপের এই প্রফেশনে এরা যান না। রাষ্ট্র হুম। যদি চায়, রাষ্ট্রীয়ভাবে এখানে কি করতে পারেন, আমাদের কিছু ব্যক্তিকে এখানে এস্টাবলিশ করতে পারেন। তারা ইন্টারন্যাশনাল মিডিয়া গুলোতে, বিশেষ করে ইংলিশ যে মিডিয়া গুলো আছে এগুলোতে তারা কাজ করবেন। আপনি আশ্চর্য হবেন, হয়তোবা আপনারা জানেন সবাই, আমি জাস্ট মনে করিয়ে দিচ্ছি। আপনার এই ম্যাক্সিমাম ইউএইতে যে সমস্ত ইংরেজি যে সমস্ত পত্রিকা এবং এই সোশ্যাল মিডিয়া যে নিউজ পেপার গুলো রয়েছে, সেগুলোতে কিন্তু ম্যাক্সিমাম আপনার জনশক্তি হলো ইন্ডিয়ার, এবং যে পাকিস্তানের একটা অংশ রয়েছে সেখানে। এবং পাকিস্তানের থাকলে যেমনই হোক, ইন্ডিয়া থাকা মানে বাংলাদেশের গাছের গুড়াগুলা কিভাবে কাটা এবং যায় সেটা নিয়ে জি, তারা ব্যস্ত থাকে সারা এবং দুনিয়া। এবং ওনারা কিভাবে তথ্য প্রচার করেন, যদি একজন বাংলাদেশী কোনো অপরাধ করে থাকেন, খুব সুন্দরভাবে মানে বাংলাদেশি ন্যাশনাল দিয়ে খুব সুন্দর করে হেডলাইন দিয়ে ওনারা প্রচার করেন। আর যখন উনাদের মানে ইন্ডিয়ান অথবা অন্য দেশিরা যখন অপরাধ করে থাকেন, তখন প্রচার করে এন এশিয়ান সিটিজেন, মানে মানে তখন সে এশিয়ান সিটিজেন, দেশের নাম এশিয়ান নাই। সিটিজেন হয়ে যায়। জি। আহ, আবার বাংলাদেশীরা যখন কোনো ভালো কাজ করে থাকেন, ধরেন অ্যাওয়ার্ডেড কোনো কাজ করে থাকেন, তখন এন এশিয়ান সিটিজেন, তখন কিন্তু এশিয়ান আর বাংলাদেশ সিটিজেন থাকে না। বাংলাদেশ থাকে, মানে না, বাংলাদেশ তখন নামটাই নিবে না আর কি। না, আর নেবে সেই শুধু সেই খারাপের কারণে সময়। আপনারা দেখছেন, মিডিয়ার কারণে আমরা দেখছি যে ডোনাল্ড ট্রাম্পের উপরে তারা একটু বেশি আশাবাদী ছিলেন। ডোনাল্ড ট্রাম্প এসেই তাদেরকে হাত পায়ে শিকল বেঁধে প্লেনে উঠাইয়া ইন্ডিয়া পাঠাচ্ছে। বাংলাদেশি একজন পাঠাইছে না, এখনো পাঠাইছে না। তো সেই জন্য, কারণ বাংলাদেশে যিনি বসা আছেন উনি ডোনাল্ড ট্রাম্পেরও শিক্ষক, বাংলাদেশে এখন যিনি বসে আছেন। তাই বাংলাদেশের ব্যাপারে সারা বিশ্ব এখন হিসাব করে। আরব আমিরাত সম্মান করেছে, এটাই আমি বলবো। সৌদি আরব সহ সৌদি অ্যাম্বাসেডর আমাদের 21শে ফেব্রুয়ারিতে বাংলায় বক্তব্য দিয়েছে। সৌদি অ্যাম্বাসেডর বাংলায় কতটুকু বাংলাদেশের প্রতি সৌদি আরব, আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন সবার আন্তরিকতা, স্পেশাল এই গত 7 মান্থ, এই 7 মাস যাবৎ তাদের আন্তরিকতা এত বেশি যে বাংলাদেশকে কিভাবে ডেভেলপ করা যায় মনে হয় যে তাদেরই দেশের একটা টুকরা আমাদের দেশটা। তো আমরা আশা করব ইনশাআল্লাহ সৌদি আরব, দুবাই সহ আপনারা যে যেখানে আছেন মিডল ইস্টে, খুব ভেরি সুনই হয়তোবা আমরা এই বছরের ভিতরেই হয়তোবা খুব ভালো অবস্থানে বাংলাদেশিরা পৌঁছবো। আমরা